আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব যারা গ্যাস্ট্রিকের সমস্যা যেমন পেট ফাঁপা রয়েছে, গলাবুক জ্বলার কারণে যারা খেতে পারতেছে না বা বমির জন্য সাধারণত আমরা ডমপিরিডন ওষুধটিকে ব্যবহার করি। এবং এই ডমপিরিডন ওষুধটি সাধারণত আমাদের যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যেটি সাধারণত মেয়েদের ব্রেস্টের মধ্যে রয়েছে, সেখানে একটি টেন্ডারনেস তৈরি করতে পারে বা ব্রেস্টটা বড় বড় দেখাতে পারে। তাছাড়া এটি কি করে যে প্রোলাক্টিন যে হরমোন রয়েছে সেই হরমোনটাকে বৃদ্ধি করে। ফলে দেখা যায় যে মেয়েদের এটা কি বুকের দুধ বৃদ্ধি করে এবং দেখা যায় অনেক অবিবাহিত মেয়েদের কিন্তু ফোঁটায়, ফোঁটায় বুকের দুধ আসতে পারে। এবং এটি পুরুষদের সাধারণত ইরেগুলার ডিসফাংশন করে থাকে, অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যাটা তৈরি করে। এই সমস্যাটা এড়ানোর জন্য বা এই দিকটা বিবেচনা করে বর্তমানে বাজারে, অর্থাৎ আপনার পেট ফাঁপা, আপনার যে ক্ষুধা-মন্দা রয়েছে, বমি, বুক জ্বালা-পোড়া করার ক্ষেত্রে যে ওষুধটি বাজারে নিয়ে আসা হয়েছে, সে ওষুধটির নাম হবে পিরিটপ। এই পিরিটপ একটি কোম্পানি ব্র্যান্ড নেম এবং এটি ট্যাবলেট আকারে পাওয়া যায়। এবং এটা যদি আমি জেনেটিকে দেখি সেটা হবে আইটোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড এবং এই ওষুধটি সাধারণত 50 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। অর্থাৎ আপনারা যারা ডমপিরিডন খেতেন সেই ডমপিরিডনের পরবর্তীতে আপনি পেট ফাঁপা, বুক গলা, বুক জ্বলা এবং অ্যানোরেক্সিয়া বা বমি বা বমির জন্য আপনি এই পিরিটপ ওষুধটিকে সেবন করতে পারেন। যদি একটু ফার্মাকোলজি দেখি, অর্থাৎ এই পিরিটপ বা আইটোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড ওষুধটি কিভাবে কাজ করে। আইটোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড বা পিরিটপ একটি শক্তিশালী ডোপামিন 2 অ্যান্টাগনিস্ট এবং এসিটাইল কোলিন এস্টারেজ ইনহিবিটর। এটি কি করে ডোপামিন D2 রিসেপ্টরে এবং এসিটিকোলিন এস্টারেজকে বাধা প্রদান করে এবং এসিটিকোলিনের মাত্রাটাকে বৃদ্ধি করে। এবং অধিক এসিটিকোলিন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে পেরিস্টালটি রয়েছে সেই পেরিস্টালটিকে বৃদ্ধি করে। এটা হচ্ছে আমাদের নিম্ন খাদ্যনালীর যে স্প্লিনটা রয়েছে তার উপরে চাপ প্রয়োগ করে এবং গ্যাস্ট্রিক মোটিলিটি, অর্থাৎ আমাদের পেটের যে গ্যাস্ট্রিক মোটিলিটিকে সেটাকে বৃদ্ধি করে এবং আমাদের পেটের যে গ্যাস্ট্রিক ইনপুটি, অর্থাৎ আমাদের স্টমাককে দ্রুত খালি করতে সেটাকে সাহায্য করে বা দ্রুত করে। এবং আরেকটি হলো যে গ্যাস্ট্রোডিউওডেনাল মধ্যে একটি সমন্বয় বা উন্নতি তৈরি করে, মাত্রা উন্নত তৈরি করে। এবং আমরা সাধারণত যদি ইন্ডিকেশন বা কি কাজে এই পিরিটপ বা আইটোপ্রোড হাইড্রোক্লোরাইড ওষুধটিকে সেবন করবে বা যে সকল কাজ করে ইন্ডিকেশন যেটা রয়েছে, পিরিটপ বা আইটোপ্রোড হাইড্রোক্লোরাইডটা দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিস ইন্টেস্টিনাল উপসর্গ, যেমন আপনার পেটে স্ফীতি বা পেটে ফাঁপা বা যদি অনুভূতি হয়ে থাকে, উপরে পেটে যদি কোনো ব্যথা থাকে, আর একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া অর্থাৎ ক্ষুধা মন্দা তৈরি হয় বা খেতে পারেন না, বুক জ্বলা, বমি ভাব এবং বমির ক্ষেত্রে কিন্তু সাধারণত এই পেরিটপ বা আইটোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড ওষুধটি কিন্তু নির্দেশিত, অর্থাৎ আপনাকে খেতে বলা হয়েছে। মাত্রা বা সেবনবিধি, অর্থাৎ এটাকে খাবারের নিয়মটা কি হতে পারে, কিভাবে খাবে। প্রাপ্তবয়স্কের জন্য স্বাভাবিক মাত্রা অর্থাৎ 50 মিলিগ্রামের পেরিটপ বা আইসোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড দিনে 3 বার গ্রহণ করতে হবে। রোগীর বয়স এবং উপসর্গ অনুযায়ী ওষুধটাকে হ্রাস করা যেতে পারে। এখন আইটোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড বা পিরিটপ ওষুধটি সাধারণত খাবারের 30 মিনিট পূর্বে আপনাদেরকে সেবন করতে হবে। বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার, সাধারণত যেহেতু বয়স্কদের ক্ষেত্রে কিছু শরীরবৃত্তীয় হাইপোফাংশন তৈরি হতে পারে, তাই অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়ার ঝুঁকি থাকে, তাই তাদের নিবিড়ভাবে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে। যদি অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়াগুলো যদি প্রাপ্ত হয় তাহলে ওষুধটাকে হ্রাস বৃদ্ধি অথবা হ্রাস করতে হবে অথবা বন্ধ করে দিতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় যে চিকিৎসা সেটাকে কিন্তু নিতে হবে। শিশুদের ক্ষেত্রে ব্যবহার, শিশু এবং কিশোরদের ক্ষেত্রে আইটোপ্রোপাইট হাইড্রোক্লোরাইডটার নিরাপত্তা বা কার্যকারিতাটা এখনো পর্যন্ত সুপ্রতিষ্ঠিত নয়, তাই 18 বছরের কম বয়সী শিশু এবং কিশোরদের ক্ষেত্রে আইটোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড বা পিরিটপ ওষুধটি সাধারণত নির্দেশিত নয়। শোক এবং অ্যানাফাইলিপ্টিকের যে প্রতিক্রিয়া, শোক এবং অ্যানাফাইলিপ্টিক প্রতিক্রিয়াও ঘটতে পারে এবং এই বিষয়টাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। যেমন আপনার যদি হাইপোটেনশন হয়, ডিসনিয়া হয়ে থাকে, লেরিঞ্জাল ইডিমা হতে পারে, আর্টিকারিয়া যেটা শরীরে ফুসকুড়ি হতে পারে, শরীর সাদা বা পেলর বা শরীর সাদা হয়ে যেতে এবং ডায়াফস্পিস ইত্যাদি দেখা দিতে পারে। যদি এই সমস্যাটি দেখা দেয় তাহলে সাথে সাথে ওষুধটিকে বন্ধ করতে হবে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটাকে কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। হেপাটিক ফাংশন ডিসঅর্ডার এবং জন্ডিস যদি থাকে, যদি বলি যে হেপাটিক ফাংশন ডিসঅর্ডার এবং এএসটি, যেটাকে জিওটি, এএলটি, জিপিটি এবং জিজিপিটি ইত্যাদি সাধারণত বৃদ্ধির সাথে জন্ডিস হতে পারে
এবং এই বিষয়টাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। আপনার যদি অস্বাভাবিকতা দেখা দেয়, অর্থাৎ যদি আপনার প্রস্রাব হলুদ হয়ে থাকে, আপনার চোখ যদি হলুদ হয়ে যায়, শরীরের স্কিন বা চামড়া যদি হলুদ হওয়া শুরু করে, সেক্ষেত্রে আপনি সাথে, সাথে ওষুধটিকে বন্ধ করে দেবেন এবং প্রয়োজনীয় যে চিকিৎসা রয়েছে সেটা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। ওষুধের সাথে মিথস্ক্রিয়া, অর্থাৎ অন্য ওষুধের সাথে এটি কি ধরনের মিথস্ক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে। কিছু ওষুধের সাথে পেরিটপ বা আইসোপ্রোট হাইড্রোক্লোরাইডটা যত্নশীল হতে হবে বা যত্নশীল সহকারে ব্যবহার করতে হবে। যেমন অ্যান্টিক্লোলিনার্জিক যে ওষুধ রয়েছে, যেমন টিকোজিয়াম ব্রোমাইড, স্কোপোলামিন ব্রোমাইড, তারপর হচ্ছে ভিট্রাইল ব্রোমাইড, টাইপিডিয়া ব্রোমাইড ইত্যাদি রয়েছে। এই ওষুধের সাথে কিছু লক্ষণ যদি বলি, এটা হচ্ছে পেরিটপের যে অ্যান্টিক্লোরাইডের যে কার্যকলাপ বা অ্যাকশনটা সেটাকে হ্রাস করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সেটাকে হ্রাস করে দেয় এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল গতিশীলতা যেমন কোলিনার্জিক অ্যাকশনটাকে সক্রিয় করে। তাহলে সাধারণত এই ওষুধগুলো পেরিটপের কাজটাকে কমে দিতে পারে। মেকানিজম এবং ঝুঁকি লক্ষণ সম্বন্ধে রয়েছে, অর্থাৎ এটি যেহেতু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটিটাকে কমিয়ে ফেলে এবং অ্যাকশনটিকে ফার্মাকোলজিভাবে ওষুধের সাথে যে কার্যক্রম রয়েছে সেটাকে বন্ধ করে দেয়। তাহলে আমরা যদি পেরিটপও খাই, ওষুধগুলোকে সাধারণত পেরিটপের কাজটাকে কমিয়ে দেয়। সেক্ষেত্রে আসলে আমাদের এই ওষুধটিকে না খাওয়ায়, একসাথে না দেওয়াটি ভালো। প্রতি নির্দেশনা বা কন্ট্রা ইন্ডিকেশন, অর্থাৎ কারা এটাকে খেতে পারবেন না। আইসোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড বা পিরিটপের কোন উপাদানের প্রতি কারো যদি হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন থাকে, সেক্ষেত্রে সাধারণত এই ওষুধটিকে ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইফেক্টস কি হতে পারে? পেরিটপ বা আইসোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড গ্রহণের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে। যেমন শরীরে ফুসকুড়ি দেখা দিতে পারে, মাথা ঘোরানো হতে পারে, ক্লান্তি ভাব তৈরি হতে পারে, পিঠে বা বুকে যে জ্বালা সেটাও কিন্তু হতে পারে, মুখের যে লালাটাকে সেটাকে বৃদ্ধি পেতে পারে, কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা তৈরি হতে পারে, মাথা ঘোরানো হতে পারে, ঘুমের যে বিধি, অর্থাৎ আপনার ইনসোমনিয়া বা ঘুম কম হতে পারে, মাথা ঘুরাতে পারে। একটা হচ্ছে গ্ল্যাকটোরিয়া অথবা এবং আরেকটা হচ্ছে গাইনোকোমেসিয়া, সেটা কিন্তু তৈরি হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে শুধুমাত্র যদি প্রত্যাশিত সুবিধা বা হচ্ছে কোনো সম্ভাব্য ঝুঁকির চাইতে যদি প্রত্যাশিত সুবিধাটা বেশি বলে মনে করা হয়, শুধুমাত্র সেক্ষেত্রে গর্ভাবস্থায় আইসোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড বা পেরিটপ যে ওষুধটি রয়েছে সেটাকে ব্যবহার করা যেতে পারে। স্তন্যদানকালে, অর্থাৎ বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় আইসোপ্রোপাইট হাইড্রোক্লোরাইডটা গ্রহণ না করাই বাঞ্ছনীয়। যদিও কখনো ওষুধটাকে গ্রহণ করতে হয়, তাহলে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোটা সাধারণত বন্ধ রাখা উচিত। সতর্কতা কি রয়েছে, অর্থাৎ ওষুধটি খাওয়ার ফলে কি ধরনের সতর্কতা দেখা দিতে পারে? ওষুধটি শুধু সতর্কতার সাথেই ব্যবহার করা উচিত, কারণ এটি অ্যাসিটিকুলিনের কার্যকারিতাটাকে বৃদ্ধি করে। যখন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লক্ষণগুলির কোনো উন্নতি না হয়, তখন এই ওষুধটি ক্রমাগত দীর্ঘ সময় ব্যবহার করাটা কখনোই উচিত নয় বা ব্যবহার করবেন না। মাত্রা আধিক্যতা, অর্থাৎ ওভারডোজে যদি খান সেক্ষেত্রে কি সমস্যা তৈরি হতে পারে? অতিরিক্ত মাত্রাধিক্যতার ক্ষেত্রে গ্যাস্ট্রিক লেভেল এবং লক্ষণীয় থেরাপিউটিক যে স্বাভাবিক ব্যবস্থা সেটাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। ওভারডোজে যদি খান, যদি কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়, তাহলে সেই অনুপাতে আপনাকে চিকিৎসা নিতে হবে। থেরাপিউটিক ক্লাস কি রয়েছে? থেরাপিউটিক ক্লাস কিন্তু রয়েছে, এটি অসমোটিক পারগোটিভ একটি ওষুধ। তাহলে এই ছিল পেরিটপ বা আইসোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ ওষুধটির ফার্মাকোলজি, অর্থাৎ কিভাবে কাজ করে, কি কি কারণে আমরা সাধারণত ওষুধগুলোকে খাবো, সেটা কি নিয়মে খাবো এবং অন্য ওষুধের সাথে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে বা অ্যাডভার্স পার্শ্ব প্রতিক্রিয়া দেখায়, কারা এটাকে খেতে পারবেন না এবং পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে, গর্ভাবস্থায় স্তন্যদানকালে এটা কি ধরনের ব্যবহার করবেন কিনা, সতর্কতা কি এবং মাত্রা আধিক্যতা কি হতে পারে বা কি চিকিৎসা নেবেন, সেক্ষেত্রে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওতে আপনি একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।